উন্মুক্ত হয়েছে মাখনের ন্যায় মসৃণ কাঁধ। সহসা ঠোঁট কামড়ে কান্না সংবরণ করল মাহি। ঘৃণ্য চিত্তে মুখ ঘোরালো অন্যত্র। বিপরীতে রমণের মসৃণ কাঁধ হতে চোয়ালটা কেমন নড়ে উঠল মুগ্ধের। সেথায় আবার পরশ লেপটালো তার তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটার। গভীর থেকে গভীরতর হচ্ছে সেই স্পর্শ। সে যে স্পর্শের গভীরতায় অনিচ্ছা সত্ত্বেও কেঁপে উঠছে মাহি। স্পষ্ট টের পাচ্ছে মানবের বেপরোয়া অস্তিত্ব। মুগ্ধ ঘোর আচ্ছন্নতায় ডুবেছে যেন। দুই হাতে মেয়েটাকে পাশ দিয়ে জড়িয়ে ধরে দাঁত বসালো মসৃণ কাঁধে। তৎক্ষণাৎ ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে ব্যথাতর ধ্বনি বেরিয়ে এলো শব্দদোষের। তা কর্ণগহরে পৌঁছালেও থামেনি মুগ্ধ। উল্টো কণ্ঠে ঢের আচ্ছন্নতা ঢেলে আওড়ালো। ঘাস পাতা না খাস? তবে চর্বিযুক্ত ভীষণ টেস্টি কিছু দিলে খাবি সিগ্নোরা। সহসা ঘোর ভাঙল মাহের। কপালের চামড়ায় ভাঁজ পড়ল সন্দিগ্ধ। সেই সন্দিগ্ধতার ছাপ বোধহয় কণ্ঠাতেও নামল তার। আর সেই টেস্টি কিছুটা কি? মুহূর্তেই রমণের কাঁধ হতে মুখ তোলে মুগ্ধ। চোখ দুটো ক্ষীণ করে নিয়ে শক্ত হাতে আঁকড়ে ধরল শব্দদোষের চল। অতপর মুখটা ঘুরিয়ে আনলো নিজের দিকে। মুখাবয়বে সে কি দুষ্ট ভাব ফুটিয়ে চোখ টিপে আওড়ালো। এই যে আমি, ভীষণ টেস্টি। তুই চাইলে টেস্ট করে দেখতে পারিস। তড়াক দৃষ্টে অগ্নি লেপটালো মাহির। দাঁতগুলো শব্দ তুলল কটমট। ক্ষুদ্র পেলব মুখখানায় দেখা গেল রাগের পরিতুষ্টি। দুহাতে তক্ষণি দৃঢ় মানবের রুক্ষ বক্ষ ভাঁজে সজোরে ধাক্কা দিয়ে রমণী কেমন গজগজ করতে করতে শুধালো। অসভ্য লোক! আমার এতটাও কুদিন আসেনি যার জন্য আপনার মতো ষাঁড়কে গিলতে হবে। হতভম্ব বনে গেল মুগ্ধ। বিস্ময়ে দূরত্ব বাড়ালো দু ঠোঁটের। কণ্ঠে বোধহয় ফুটে উঠল হতবাকতার ছাপ। ওয়েট ওয়েট, আর ইউ ট্রাইং টু সে আমি ষাঁড়? তৎক্ষণাৎ প্রত্যুত্তর দিল না মাহি। গম্ভীর মুখে নির্বিকারে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। দৃষ্টি তাক করলো অদূরে। সেথায় দৃশ্যমান হলো একখানা ভিন্ন দরজার। মাহির কৌতূহলী মন যুবক কাঙ্ক্ষিত প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষায় তো জেনেও সে ঠোঁট নাড়িয়ে সন্দিহান কণ্ঠে আওড়ালো। ওদিকে কিসের দরজা ওটা? রুড়ো মানব চল শক্ত করল তৎক্ষণাৎ। এক ঝটকায় মাহির বা হাতের নরম তুলতুলে কবজি সন্ধি আঁকড়ে ধরে খানিক ঝাঁকিয়ে চিরবির কণ্ঠে শুধালো। তোকে যা জিজ্ঞেস করেছে আগে তার উত্তর দে। তুই কি আমায় মুখের উপর ডিরেক্টলি সার বললি? শান্ত মাহি। অবিশ্বাসের ন্যায় আলগোছে হাত উঠিয়ে রাখল রুড়ো মানবের সদ্য ক্লিন সেভ করা রুড়ো চলে। চোখের ঠোঁটের কোণে আচমকা ফোটালো এক চিলতে মুচকি হাসির রেশ। এহেন কাণ্ডে যারপরনায় হতবাক মুগ্ধ। বেভুলার ন্যায় ভুলে বসল দিন দুনিয়া। ছেড়ে দিল নিজের রূঢ় ভাবস্রোত। অজান্তে আলগা হলো তার শক্ত হাতের মুঠো। মাহি নিস্পৃহ। আগের মতোই মুখভঙ্গি বজায় রেখে অত্যন্ত নরম কণ্ঠে শুধালো। বলুন না বেস্ট, ওদিকে কি আছে? এক অদৃশ্য মোহজাল আটকা পড়েছে মুগ্ধ। পোষ্যের ন্যায় হুট করেই পোষ মানল সপ্তদশীর। এক বাক্যেই প্রত্যুত্তর করল। প্রাইভেট স্যুট মানে বেডরুম। ফের চমৎকার হাসল মাহি, যে হাসিতে মুহূর্তে অন্তকোণের কোনো এক জায়গায় চিনচিন করে উঠল মাফিয়া বিস্টের। মস্তিষ্ক হলো নড়বড়ে, পাহাড় সম দেহ নামলো উদ্ভট অসরতা। মানবিক কেমন পা বাড়ালো সেদিকে। পেছন থেকে তার কবজি সন্ধিতে টান বসালো মুগ্ধ। হতবুদ্ধির ন্যায় আওড়ালো। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস ছিগ্নোরা? মাহি তৎক্ষণাৎ পিছু ঘুরল না। রয়ে শয়ে ঘাড় বাঁকায় সামান্য। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে আলতো করে শুধালো। একটু ফ্রেশ হয়ে আসছি, আপনি বসুন। একটু পরেই ডেকে নেব আপনাকে। ওকে। ভীষণভাবে পোষ মেরেছে রুড়ো মানব। হতবিহ্বল বললেন ন্যায় ঘাড় কাত করল। ছেড়ে দিল রমণীকে। এ সুযোগটা বড্ড দক্ষতার সঙ্গে কাজে লাগালো মাহি। তড়িঘড়ি করে প্রাইভেট স্যুটের পানে এগিয়ে এসে দুহাতে নব ঘড়িয়ে ঢুকে পড়ল কক্ষে। অতপর দরজাটা আলগোছে লাগিয়ে দিল ভেতর থেকে। লকে খানিকটা শব্দ হলো তখন। লাগলো বড্ড জোরালো। সে শব্দে খানিক বিচলিত হলো রুড়ো মানব। মেয়েটা আবার ভুল করে নিজেকে লক করে ফেলল না তো? এহেন ভাবনায় তড়িঘড়ি করে ছুটে আসে মুগ্ধ। দরজার নবটা অনবরত ঘোরাতে ঘোরাতে চাপড় বসালো কাঠের দরজার গায়ে। কণ্ঠে অস্থিরতা ঢেলে শুধালো। পিচ্চি, পিচ্চি দরজাটা লাগিয়ে দিলি কেন? গেটটা খোল। তুই কি ভুল করে আটকা পড়ে গিয়েছিস? ওপাশ নিস্তব্ধ। মুহূর্তেই উদ্বেগী হলো মাফিয়া বিস্ট। তৎক্ষণাৎ ছুটে এসে সিটের পাশের কাঠের প্যানেলে রাখা কালো স্যাটেলাইট ফোনের রিসিভারটি তুলে ঠেকালো কানের পাশে।
কয়েক সেকেন্ডের মাঝে সংযুক্ত হলো লাইন। সুটে থাকা ফোনটা রিসিভ হতেই রুড়ো মানবের অস্থির কণ্ঠ এক নাগাড়ে আওড়ায়, সিগনোরা, সিগনোরা, আর ইউ ওকে? তুই ভেতরে আটকা পড়ে গিয়েছিস নাকি? দেখ দেখ, এখন একদম ভয় পাস না, ওকে? আমি আমি আছি তো, আমি এক্ষুনি আসছি। তুই একদম ভয় পাবি না, ওকে? অস্থির যুবকের কথাটা শেষ হবার ঠিক পরপরই ফোনের ওপাশ থেকে ভেসে হলো সপ্তদশীর কণ্ঠ। এত নাটক করতে হবে না আপনার। আমি স্বেচ্ছায় দরজা লাগিয়েছি, যেন আপনার কাছ থেকে দূরে থাকতে পারি, একা থাকতে পারি। আপনার সান্নিধ্য আমার অসহ্য লাগে। একটা মুখ এক এটা মুখ ফুটে বললেও যেহেতু কাজ হয় না, তাই হালকা ড্রামা করে চলে এসেছি। থমকায় মুগ্ধ, ডুবলো বেঘরে, পথিমধ্যে কল কেটে দেয় সপ্তদশী। অথচ রূঢ় মানব ঠায় দাঁড়িয়ে আছে, তার বলিষ্ঠ হাত দুটো হুট করে কাঁপছে, পা দুটো শক্ত, হাড় টলমল। সেথায় বেশিক্ষণ ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না মুগ্ধ। হুট করে দাম্ভিকতার পাহাড় ভেঙে গুড়িয়ে পড়ল প্রশস্ত সিটের গায়ে। কনক্রিটের আস্তরণে বন্দি থাকা হৃদয়টা বোধহয় কিছুক্ষণ আগেও রমণীর একটুখানি স্পর্শে পুলকিত হয়ে বেরিয়ে আসতে চাইছিল, অথচ এখন সেথায় ফের নামলো অমাবস্যা, ঘোর অমাবস্যা। অন্য সময় হলে হয়তো রূঢ় মানব তেজ দেখাতো, রাগে ফেটে পড়তো, অথচ এবার তার উল্টোটাই ঘটল যেন। সে কি আঘাত পেল? অন্তঃকণে চোট লেগেছে তার? সুদর্শন মুখখানা অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? বাদামি ঠোঁট দুটো হুট করেই বিড়বিড় আলো মিথ্যে অভিনয়, আবেগ নিয়ে অভিনয়। নিজ কার্যসিদ্ধির জন্য সামান্য অভিনয় কি করে করলি বান্দির মেয়ে? তবে কি আমি ভুল ছিলাম তোর সম্বন্ধে? বিশ্বাসঘাতকের ঔরসে সবসময় বিশ্বাসঘাতক জন্মায় না। কথাটা কি আবারও ভুল প্রমাণিত হলো? তুই সত্যিই তবে শিখে গেলি অভিনয় করা। কলকাতার শোভাবাজার। সন্ধ্যা প্রায় হলো বলে জমিদার বাড়ির সুবিশাল সদর দরজা ঠেলে ভেসে আসছে ভারী ডিজেলের ইঞ্জিনের গম্ভীর গর্জন, গড় 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 গর্জন। জমিদার বাড়ির নীরবতাকে গ্রাস করছে তীব্র শব্দ। তখনই অন্দরমহল ছেড়ে গটগটিয়ে বেরিয়ে আসেন গৃহকর্তা হিমাংশু রায়। গায়ে জড়ানো একখানা সফেদ কুর্তা, পরনে ধুতি, গম্ভীর অভিব্যক্তি বজায় রেখে পা দুটো বাড়িয়েছেন মধ্যবয়স্ক। বাড়ির সুদূর পথ ধরে বিশাল ফাঁকা অঙ্গনে এগোতে এগোতে কণ্ঠ উঁচিয়ে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে এখানে? গেটের বাইরে এত ট্রাক কিসের? তৎক্ষণাৎ কোত্থেকে যেন ছুটে এলেন মালি সাহেব, ভয়জড়িত কণ্ঠে নতজন হলেন খানিক। কর্তাবাবু, ট্রাক ভর্তি কইরা কাপড় চোপড় এসছে। ভরকান হিমাংশু রায় দৃষ্টিতে বিভ্রান্তি লেপটে তাকালেন মালির পানে, বিস্ময়াবিষ্ট কণ্ঠে অস্ফুট আওড়ালেন, কি? কিসের কাপড়? কে এনেছে এত কিছু? তা তো কইবার পারি নে কর্তাবাবু। তাদের জিজ্ঞেস করলে যদি জানা যায়। তাহলে দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে জিজ্ঞেস কর, কে আনলো এত কাপড় চোপড়। কর্তার এহেন আদেশে মুহূর্তেই পগার বার হলেন মালি সাহেব। কাঁধে ঝুলিয়ে রাখা মলির গামছাটা দুপাশ দিয়ে আঁকড়ে ধরে ছুটলেন গেটের দ্বারে। ওদিকে হিমাংশু রায় অটল চেয়ে আছেন এক দৃষ্টে। মালিকই যেন খুশুর ফুসুর করছে ট্রাক ড্রাইভারের সাথে। ফেরার নাম গন্ধটিও নেই। অতি আগ্রহে হিমাংশু রায় নিজে এগোলেন দু কদম। পথিমধ্যে ব্যাঘ্র কায়দায় সম্মুখ হতে ছুটে এলেন মালি সাহেব। হাঁপাতে হাঁপাতে চেপে ধরলেন নিজ বুক। তা দেখে বিরক্ত হলেন হিমাংশু রায়, দাঁত খিচে ধমকে উঠেন পরপরই, পড়ে হাঁপা, আগে বল কে পাঠালো এসব? নিজেকে কোনো মতে সামলালেন মালি, হাঁপাতে হাঁপাতেই বললেন, অধীর দাদাবাবু। সহসা বিস্ফোরিত রূপ ধারণ করল গৃহকর্তা, চোখ দুটো অবিশ্বাসের ছাপ ফুটল মুখাবয়বে, অস্ফুট কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, অধীর? আরে আস্তে ঢোকান মশাই, এত তাড়াহুড়ো করে কি করবেন বলুন তো? ময়লা যাতে না লাগে ওদিকে ধ্যান রাখেন। অন্দরমহলের প্রশস্ত অঙ্গন পরিপূর্ণ হয়েছে কাপড় চোপড়ের ডেকের স্তূপে। তবুও যেন শেষ হলো না, বাইরে দাঁড়িয়ে আছে আরও দুটো ট্রাক। গম্ভীর মুখে সবটা দেখে যাচ্ছেন হিমাংশু রায়। তার বিচক্ষণী মস্তিষ্ক কিছুতেই বুঝে উঠতে পারছে না ঘটনা প্রবাহ। যেই অধীর এক নম্বরের নারী বিদ্বেষী, সেই অধীর কিনা মেয়েদের এত এত কাপড় চোপড় পাঠিয়েছে। কিন্তু কেন? কার জন্য পাঠিয়েছে এসব? নিজ ভাবনায় মধ্যবয়স্ক। ঠিক তখনই অন্দরমহলে দতলা হতে ভেসে এলো কারণ রিনরিনে উচ্ছ্বাসিত কণ্ঠা, এত কিছু? এগুলো কার বাবা? তক্ষুনি ঘাড় উঁচাই হিমাংশু রায়। মেয়েকে দেখে ঠোঁটের কোণে ঝোলালেন জোরপূর্বক এক টুকরো হাসি।
মেয়েটা কেমন ছুটন্ত প্রজাপতির ন্যায় করিডোরে ছুটতে লাগলো। ধূপধাপ শব্দ তুলে কাঠের সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। নির্মল পা দুটো তার অতি দ্রুততার সাথে বাবার সন্নিকটে এসে দাঁড়ালো। কৌতূহলী মেজাজে ফের প্রশ্ন ছুড়ল, বললে না বাবা, এসব কি? এত কাপড় চোপড় কার জন্য এসেছে? হিমাংশু রায় খানিক মৌন রইলেন। অস্বস্তির জেরে বুকের কাছে আঙ্গুল ঝুলিয়ে কেবল আওড়ালেন, অধীর পাঠিয়েছে। নীরুর কান দুটোর পাশ দিয়ে বোধহয় এক্ষুনি এক প্রকার ভোলতা ছুটে গেল। কেমন ভো ভো আকারে শোনালো কথাটা। হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকা সপ্তদশী ফের অস্ফুটে জিজ্ঞেস করলো, কে কে পাঠিয়েছে? বুক চিরে দীর্ঘশ্বাস ফেললেন হিমাংশু রায়, দীর্ঘদৃষ্টে তাকালেন মেয়ের। নীরুর চোখ দুটোর কার্নিশে জমেছে মৃদু অশ্রু, কাঁপছে তার ক্ষুদ্র তনু। মধ্যবয়স্ক মেয়ের সুখে অন্ধ হলেন ফের। দুহাত উঁচিয়ে আলগোছে রাখলেন মেয়ের গালে, অতপর বেশ ঠান্ডা গলায় শোধালেন, অধীর পাঠিয়েছে তোর জন্য। হৃদকোণে দোল লাগল সপ্তদশীর। এক টুকরো প্রাপ্তির স্পর্শে ভেঙে এলো ক্ষুদ্র তনু। চোখ দুটো বাদ ভাঙল ইতোমধ্যেই। হিমাংশু রায় কেবল চেয়ে দেখলেন মেয়ের খুশি, তার চোখ দুটো কেমন ছলছল করছে। তবে তা কেন, তা হয়তো বড্ড অজানা। রাত 8:35। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্যস্ত রানওয়েতে 10 মিনিট হলো ল্যান্ড করেছে 10 মনস্টারের প্রাইভেট জেট। এয়ারক্রাফটের সিঁড়ি বেয়ে সগৌরবে নামছে মাফিয়া বিস্ট, নিজের সেই চিরচেনা খোলসে। গায়ে তার কালো রঙা ওভারকোট, ভেতরে কালো শার্ট, মুখ ঢাকা কালো রঙা ফুল মাস্কে। মাথার ওপর কালো রঙা গলাকার টুপি, 2 হাত পকেটে গুজে রাখা তার, মাস্কের ওপর দিয়ে ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। পিছু পিছু নামছে মাহি, ভীত সন্ত্রস্ত কদম তার, এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টে। অন্যমনস্ক হয়ে নামার দরুন আচমকা রমণী খানিক হোঁচট খেল সিঁড়ির ওপর। কণ্ঠে ফুটে অস্ফুটে বেরিয়ে এলো মৃদু চিৎকার। আশ্চর্য! মেয়েটার অমন চিৎকার শুনেও ফিরে তাকায়নি মুগ্ধ, উল্টো নির্বিকারে এগোচ্ছে সম্মুখে। মাহি তড়িঘড়ি করে নেমে এলো, দ্রুততার সাথে কদম মেলালো, চাইল রুড়ো মানবের পানে। কিন্তু বালায় ষাট, লোকটার পায়ের যা গতি তা যেন ধরা ছোঁয়ার বাইরে। মাহির কোনো প্রকার হাঁটতে লাগলো। মাত্র কয়েক মিনিট হাঁটার পরপরই মুগ্ধ নির্বিকার গিয়ে উঠে বসল আগে থেকে প্রস্তুত করে রাখা হেলিকপ্টারে। তা দেখে থমকায় মাহি। হেলিকপ্টারে চড়তে গেলে ভীষণ ভয় হয় তার, উঠতে গেলে হোঁচট খায় বারবার। সপ্তদশী দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ, অস্থিরতায় কচলাচ্ছে হাত। ঠিক তখনই মুগ্ধ নীরবে নেমে এলো হেলিকপ্টার থেকে। গটগটিয়ে 2 কদম এগিয়ে এসে দাঁড়ায় মাহির মুখোমুখি। অতপর কোনরূপ বাক্য ব্যয়ে এক ঝটকায় কাঁধে তুলে নিল মাহিকে। এহেন কাণ্ডে মোটেও প্রতিক্রিয়া দেখায়নি মাহি, উল্টো চুপচাপ পড়ে রইল লোকটার কাঁধে। মুগ্ধ এগোচ্ছে ধীরে লয়ে হেলিকপ্টারের কাছে গিয়ে সে অতি যত্নে তুলোর সদৃশ মানবীকে বসিয়ে দিল আসনে। পরপরই নিজ গা হতে একটানে খুলে ফেলল ওভারকোটটা। মেয়েটাকে হতবাক্যতার সাগরে ডুবিয়ে দিয়ে তা আলতো করে জড়িয়ে দিল মাহির গায়ে। হতভম্ব মাহি কেবল সব দেখে যাচ্ছে সব। রূঢ় মানবের মুখ অভিব্যক্তি অদৃশ্য। আসনের পাশ হাতে একখানা বড় ইয়ারপিস বের করে এনে আলগোছে তুলে দিল মাহির 2 কানে। পর মুহূর্তে নিজে উঠে এলো হেলিকপ্টারে। বোকা মানবী পূর্বের ঘটনার জের ধরে সরে যেতে চাইলেই আচমকা টান পড়ল তার লতানো কোমরে। শক্তপোক্ত হাতখানা হেঁচকা টানে তাকে মিশিয়ে নিয়েছে নিজ রুক্ষ বক্ষপিঞ্জরে। এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় ভাব ধরল মাহি। মুখাবয়বে অবিশ্বাস্য ছাপ ফুটিয়ে মাস্ক পরিহিত লোকটার মুখের দিকে তাকাতেই রূঢ়মানব এক হাতে নিভৃতে তার ক্ষুদ্র মাথাটা চেপে ধরল নিজ বুকের বাপাশে। পরক্ষণেই গভীর কণ্ঠে আদেশ ছুড়ল, টেক অফ। চলবে। গল্পটি চলাকালীন আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।